আপনারা দেখছেন প্রেস 24 চ্যানেল। জেলা কৃষক দলের সদস্য সচিব জনাব নাজিমউদ্দিন খান আমাদের সামনে উপস্থিত আছেন। তো নাজিমউদ্দিন ভাইয়ের কাছে আমার প্রশ্ন, বর্তমানে যে বৈশিক 4 নির্বাচন সংসদীয় আসনে 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে, এর পরিবেশ আপনি কেমন দেখছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে সকলকে জাতীয়তাবাদী কৃষক দল ময়মনসিংহ দক্ষিণ জেলার পক্ষ থেকে জানাই শুভেচ্ছা অভিনন্দন। আমরা জাতীয়তাবাদী দল এবং জাতীয়তাবাদী বিশ্বাসী যারা, আমরা মনে করি এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ খুব সুন্দর, ভালো আছে। তবে কিছু কিছু ব্যক্তি ফ্যাসিস্টে তারা চাচ্ছে এই নির্বাচনকে কলুষিত করার জন্য, কিন্তু আমাদের যে সাধারণ জনগণের দীর্ঘদিনের আশা আকাঙ্ক্ষার যে একটা প্রতীক সুষ্ঠু নির্বাচন, সেই নির্বাচন উপলক্ষে জনগণ রাজপথে সরগরম রয়েছেন এবং সুন্দর একটি নির্বাচন যাতে হয়, আনন্দ উল্লাসে উৎসবের মতো যাতে ভোট দিতে পারে, সেই আশায় মানুষ অধীর আগ্রহে আছে। বাংলাদেশের মানুষ সেরকম ময়মনসিংহবাসীও অধীর আগ্রহ আছে সদর 4 আসনের মানুষ। আপনি বর্তমানে কৃষক দলের নেতৃত্বে ময়মনসিংহে আছেন, এছাড়াও এর আগে আপনি বিভিন্ন অঙ্গ সংগঠন, বিএনপির ছাত্র দল, যুব দল, বিভিন্ন অঙ্গ সংগঠনে ছিলেন, নেতৃত্ব দিয়েছেন এবং দীর্ঘ সময়ের একটা ইতিহাস আপনার রাজনীতি আছে। এবং গত 17 বছরে আপনার অনেক রকমের অত্যাচার, অনাচার, অবিচার আপনার উপর হয়েছে, জেল জুলুম। আপনি রাত্রে বাড়িতে থাকতে পারতেন না, পাশের এলাকা থাকতে হতো, বা শহরে থাকতে পারতেন না, পুলিশি ঝামেলা এবং আমি দুষ্পেশিস্টের হামলা মামলা অনেক কিছু আপনার উপর দেখেছে জর্জরটা। তো এখন বর্তমানে আপনি ক্ষমতায় নেই, আর এক হিসাবে বিএনপি ক্ষমতায় চলে আসছে, এই ব্যাপারটা আমি দেখতে পাচ্ছি আপনার। তো এখন এই 17 বছরে যে অন্যায়, অবিচার, অনাচার, আপনি প্রতিশোধমূলক কিছু নেবেন কিনা তাদের বিরুদ্ধে? ধন্যবাদ আপনাকে। আমরা প্রথমে যে জিনিসটা আজকে বলি, আমরা অনেক কষ্ট করেছি, জেল কেটেছি, মামলা খেয়েছি, বাড়ি ঘরে থাকতে পারি নাই। যখন আমাদের স্ত্রীদের সন্তান ভূমিষ্ঠ হয়েছে, আমরা সেই সন্তানের চেহারাটা অনেকে দেখতে পারিনি। অনেকে সন্তান ভূমিষ্ঠ হয়েছে, একদিকে সন্তান ভূমিষ্ঠ হয়েছে, আরেক দিক দিয়ে সে কারাগারে গেছে। আমরা বাংলাদেশকে নিয়ে আমাদের বর্তমান চেয়ারম্যান ওনার একটি বলছেন যে পরিকল্পনা আছে, আমরা বাংলাদেশকে নিয়ে ভাবতে চাই। আমরা পুরনো ইতিহাস থেকে শিক্ষা নিতে চাই, কিন্তু ওই পুরনো রাগ খুব আমরা ধরে রাখতে চাই না। আমাদের সকলের একটি আশা আকাঙ্ক্ষা যে বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করব, এবং অতীতে কি হয়েছে সেটা আমরা যাব না। আমরা যে বাংলাদেশের মানুষ যাতে স্বাস্থ্য সুযোগ সুবিধা পায়, শিক্ষা ক্ষেত্রে সুযোগ সুবিধা পায়, ন্যায় বিচার পায়, ন্যায় শাসন যাতে প্রতিষ্ঠিত হয়, আমাদের দেশের নারীরা নির্দ্বিধায় যাতে স্কুলে যেতে পারে, কলেজে যেতে পারে, তার কর্ম জীবনে যেতে পারে, আমরা সেইগুলি চাই। আমরা বাংলাদেশকে উন্নয়নে চাই। আমরা যে কোনো ব্যাপারে সকল রাজনৈতিক দলকে নিয়েই বর্তমানে যারা আছে, ফ্যাসিস্টের বাইরে, ফ্যাসিস্টের বিরুদ্ধে যারা সংগ্রাম করছে, সকলকে নিয়েই আমরা একটা উন্নতশীল দেশ গঠনে আগ্রহী। তো দীর্ঘ বহু বছর বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি ঐক্যবদ্ধভাবে সফলভাবে পরিচালিত হয়েছে, এটা মেধাদের একটা সফলতা বলা যায়। এখন নতুন নেতৃত্ব হিসেবে আমরা পেয়েছি জনাব তারেক জিয়াকে। নতুন নেতৃত্ব পরিবর্তন এবং নতুন নেতৃত্ব আপনি এটা একটু মূল্যায়ন করবেন। আসলে আপনারা যদি একটু খেয়াল করেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যে ব্যক্তি আপনার বাংলাদেশের একজন মেজর ছিলেন, সারা বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধে স্বাধীনতা ঘোষণা দেওয়ার জন্য আওয়ামী লীগের নেতারা যখন ভয় পাচ্ছিল, যখন মৃত্যুর ভয়কে উপেক্ষা করে একজন মেজরপন্থী স্বাধীনতার ঘোষণা দিয়ে বাংলাদেশের প্রথম মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি পেলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, এবং একটি সেক্টর কমান্ডারের দায়িত্ব ছিলেন। এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উনি কিন্তু ক্ষমতার রূপ কখনো করেন নাই। উনি ওনার চাকরিতে চলে গেছিলেন এবং চাকরি জীবনে উনি চাকরি করেছেন। 7ই নভেম্বর ওনাকে হত্যার উদ্দেশ্যে গ্রেপ্তার করা হয়েছিল। সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে উনি মুক্তি হয়ে হানা ভোটের মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতায় বাংলাদেশের জনগণ দিয়েছিলেন।
রাষ্ট্রীয় ক্ষমতায় থাকাকালীন অবস্থায় প্রত্যেক দেশের এই রাষ্ট্রপতিরা ধনাঢ্য ব্যক্তিরা শত শত কোটি টাকার মালিক হয়, যেটা আমরা ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে দেখেছি যে শেখ হাসিনার পিয়ন 400 কোটি টাকার মালিক, স্বাস্থ্য গ্যাসের আফজাল সাহেব 15,000 কোটি টাকার মালিক, এই গ্যাসের পিয়ন 1500 কোটি টাকার মালিক। কিন্তু জিয়া রহমানের মৃত্যুর পর বাংলাদেশে কি প্রমাণ হলো যে জিয়া রহমানের ঢাকা শহরে কোনো বাড়ি নাই, জিয়া রহমানের কোনো ব্যাংক প্লেস নাই, জিয়া রহমানের কোনো দামি গাড়ি নাই। তৎকালীন সরকার জিয়াউর রহমানের এই অবস্থা থেকে তাকে ক্যান্টনমেন্টে একটি জায়গা দিয়েছিল বাড়ি করার জন্য। তার উত্তর শুনলেন বেগম খালেদা জিয়া। খালেদা জিয়াও আপনারা জানেন এরশাদ বিরোধী আন্দোলন করেছিল, এরশাদ অর্থের লোভ দেখিয়েছিল, ক্ষমতার লোভ দেখেছিল, যেটা ফ্যাসিস্ট হাসিনা সেই জনগণকে বেমানি করে এই স্বৈরাচারের সাথে হাত মিলিয়েছিল। কিন্তু একমাত্র বাংলাদেশের নেত্রী বেগম খালেদা জিয়া জনগণের পক্ষে ছিল, জনগণের সাথে বেইমানি করে নাই এবং অর্থ লোভের ঊর্ধ্বে থেকে, ক্ষমতার ঊর্ধ্বে জনগণের পাশে থেকে আন্দোলন করে 1990 সালে এরশাদের পতন ঘটিয়েছিল। খালেদা জিয়া 1991 সালে নির্বাচনে ক্ষমতায় গিয়েছিল। উনি 3 বারের প্রধানমন্ত্রী ছিলেন এবং প্রধানমন্ত্রী থাকা অবস্থায় ওনার বিরুদ্ধে 17 বছর আওয়ামী লীগ কত অত্যাচার নিপীড়ন নির্যাতন করছে, ওনার ছেলেদেরকে গ্রেপ্তার করছে, বলছে ওনার ছেলেকে হত্যা করবে। উনি বলেছিলেন আমার ছেলেদেরকে হত্যা যদি করেন আমি জনগণের পাশে থাকবো, বাংলাদেশ ছেড়ে কোথায় যাবো না, বাংলাদেশের আমার জন্ম, বাংলাদেশে আমার মৃত্যু। এবং পরবর্তীতে খালেদা জিয়ার সন্তানদেরকে গ্রেপ্তার করা হয়েছে, তারেক রহমানকে এই বেঁধে ফাইনাল মধ্যে রটিয়ে তাকে আহত করিয়েছে। তারপরও খালেদা জিয়া দেশের জনগণের জন্য 1 ইঞ্চিও তার সিদ্ধান্ত থেকে সরেন নাই। খালেদা জিয়ার বিরুদ্ধে শেখ হাসিনার সরকার বিভিন্ন মামলা দিচ্ছে, কোনো মামলায় দুর্নীতির মামলা প্রমাণ করতে পারে না। খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতিবাজ এই সরকার, নিরপেক্ষ সরকার, ডক্টর ইউনূস স্যারের সরকার আমলে উনি সমস্ত মামলা বেকসুর খালাস হয়েছেন এবং খালেদা জিয়া বিএনপির চেয়ারপারসন নয়, বাংলাদেশের অভিভাবক হিসেবে নিষ্পাপ হিসেবে মৃত্যুবরণ করেছেন। এবং তার উত্তরসূরি হিসেবে কে আছেন? তারেক রহমান। আপনারা যদি 2008-এর পর থেকে তারেক রহমানের বক্তব্যগুলি শুনেন তাহলে এইগুলি নিয়ে গবেষণা করতে হবে। তারেক রহমান কোনো হিংসা বিদ্বেষ কথা বলে না। তারেক রহমানের ধ্যান ধারণা একটাই, বাংলাদেশ সকলকে নিয়ে বাংলাদেশের উন্নয়ন করবে। এবং তিনি এসে 17 বছর দেশের বাইরে ছিলেন, দেশে এসে উনি বিমানবন্দরে মাটি ধরে শপথ করেছেন, মাটি ধরেছেন এবং উনি একটি কথা বলছেন আমার প্ল্যান আছে। কি প্ল্যান? উনার বিভিন্ন প্ল্যান, ধরেন একটা আমি বলি 2-3টা উদাহরণ। উনি বলছেন আমাদের নারীদেরকে আর্থিকভাবে সচ্ছল করতে হবে, আর্থিকভাবে সচ্ছল করার জন্য নারীদেরকে ব্যবসা বাণিজ্য অগ্রাধিকার দিবে। আজকে আমাদের একটা ফ্যামিলি কার্ড, এই ফ্যামিলি কার্ডটা কাটে দিবে যিনি আমাদের নারী প্রধান পরিবারের, তাকে ফ্যামিলি কার্ড দিবে। এই কৃষি কার্ডটা দিব নারীদেরকে, যাতে তারা বাড়ির আশেপাশে কৃষি কাজ করে এবং হাঁস মুরগি পালন করে প্রতি মাসে 2 থেকে 2.5 হাজার টাকা পাবে। এবং এইভাবে উনি ধরেন আপনি যান শিক্ষায় সারা বাংলাদেশে একটি প্রত্যন্ত গ্রাম এবং ঢাকা রাজধানীর শিক্ষা ব্যবস্থা একরকম করবে। একটা ট্যাপ থাকবে, এই ট্যাপের মাধ্যমে শিক্ষা ব্যবস্থাটা সারা বাংলা এক করে দেবে। ছাত্রদের যারা গরিব ছাত্র, যারা খাওয়া দাওয়া করতে পারে তাদেরকে একবেলা খাওয়া দাওয়ার ব্যবস্থা করবে এবং একটা টিফিনের ব্যবস্থা করবে। আজকে আমাদের ছাত্রদের টয়লেটের ব্যবস্থাগুলি খারাপ, টয়লেটগুলো উন্নয়ন করবে। সুতরাং চতুর্থ শ্রেণী থেকে আমাদের ছেলেদেরকে খেলাধুলা মনোযোগ করবে, যাতে একটি আমরা ভালো খেলোয়াড় তৈরি করতে পারি। তার ডাক্তার ইঞ্জিনিয়ার দরকার নেই, সে একজন ভালো খেলোয়াড় হয়ে জাতীয় দলে খেলে পৃথিবীতে বাংলাদেশের মান সম্মান ইজ্জত রক্ষা করবে। শুধু এইভাবে না, আপনার আরো যান আজকে ঢাকা শহর, আমরা ঢাকা শহরে মানুষ চলাচলের জায়গা নেই, সেখানে তারেক রহমান বলছেন 3টি ওয়ার্ড মিলে আমরা রাষ্ট্রীয়ভাবে জমি কিনে একটা মাঠ করবো, যেখানে শিশুরা খেলবে, বয়োজ্যেষ্ঠ লোকেরা হাঁটাচলা করবে। প্রত্যেকটা উপজেলায় খেলার মাঠ থাকবে, ইউনিয়ন পর্যায়ে খেলার মাঠ রাখা যায় কিনা এটাও চিন্তা করতেছে। সুতরাং তারেক রহমান বহির্বিশ্বে যে জিনিসটা দেখছেন, দুর্নীতির বিরুদ্ধে উনি জিহাদ করবেন, দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন, উনি মাদক মুক্ত সমাজ গঠন করবেন
উনি সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ গঠন করবেন। সুতরাং তারেক রহমানের যে কার্যক্রম যদি উনি 60 করতে পারেন, জিয়াউর রহমান খালেদার ধারাবাহিকতা, তারেক রহমান আরো জনপ্রিয় ব্যক্তি হিসেবে বাংলাদেশে আবির্ভূত হবে। বর্তমানে আমরা দেখতে পাই ময়মনসিংহ শহরে আপনার নেতৃত্বে কৃষক দল খুবই সুসংগঠিত এবং খুবই ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাচ্ছে। আর বিভিন্ন দল আছে রাজনৈতিক দল বাংলাদেশে, নতুন নতুন দল আমরা দেখতে পাচ্ছি নতুন হয়েছে, তাদের বিরুদ্ধে ব্যাপক চাঁদাবাজির অভিযোগ এবং ব্যাপক দুর্নীতি, সন্ত্রাস, শৃঙ্খলা ভঙ্গ অনেক ব্যাপার স্যাপার আছে এবং জেলাও আছে আর অনেকে। কিন্তু আমাদের আপনার নেতৃত্বে কৃষক দল একটা স্বচ্ছ রাজনীতি ধারণ করছে এবং কোনো চাঁদাবাজি কোনো সন্ত্রাস সেখানে নেই। তো আপনি শুধু কথায় নয় একটা কাজে পরিণত মানে প্রমাণ দিয়েছেন যে একটা নেতৃত্ব কিংবা একটা নেতা কিভাবে কি করতে পারে। এই ব্যাপারে আপনি একটু বক্তব্য জানতে আসলে আমাদের কিভাবে পারলেন? কেন্দ্রীয় কৃষক দলের সম্মানিত সভাপতি হাসান জাফর তুহিন ভাই, উনি জামাতের সাথে 5 ওয়াক্ত নামাজ পড়েন। উনি হজ করে আসছেন, উমরা হজ করছেন এবং উনি কৃষি বিশ্ববিদ্যালয়ের আমাদের ছাত্র দলের নেতৃত্ব দিচ্ছেন, সেন্ট্রালের নেতৃত্ব দিচ্ছেন, পাবনাত নেতৃত্ব দিচ্ছেন। উনি আমাদেরকে সকল কৃষক দল নেতা কর্মীদেরকে এই উনি দায়িত্ব আসার পর, এবং শহীদুল ইসলাম বাবুল ভাই উনি ছিলেন কেন্দ্রীয় ছাত্র দলের ভারপ্রাপ্ত সভাপতি। এই 2 জন নেতার নেতৃত্বে সারা বাংলাদেশ কৃষক দলকে উনি দাঁড় করেছেন এবং কৃষক দলের নেতৃত্ব এই পর্যায়ে নিয়ে আসছেন যে প্রত্যেকটা প্রান্তিক কৃষকের সুখ দুঃখের খোঁজ খবর রাখেন এবং কৃষকরা খেটে খাওয়া মানুষ, ওনারা যাতে ফসলের ন্যায্য মূল্য পায়, এটাই আমাদের মূল আশা। সুতরাং আমরা যারা নেতৃত্বে আছি, আমরা দুর্নীতিবাজ, চাঁদাবাজ, সন্ত্রাস মুক্ত লোকদেরকে কৃষক দলে জায়গা করে দিচ্ছি এবং সাধারণ কৃষক কখনো চাঁদাবাজকে পছন্দ করে না, দুর্নীতিবাজকে পছন্দ করে না। ওনাদের পরিশ্রম করি, ফসল উৎপাদন করি, ফসলের ন্যায্য মূল্য যেই টাকাটুকু পাই, এই টাকাটুকু পরিবারে ব্যয় করে সন্তানের শিক্ষা চিকিৎসায় ব্যয় করি। আমরা যদি জেনে থাকি যে এই লোকটা মাদকের সাথে জড়িত, আমরা তাকে আমাদের দলে নেই না। তবে প্রথম আমরা যদি দেখি এই লোকটা একটা এলাকায় ভোট চাইতে গেলে তাকে ভোট দিবে না, বরং ভোট আমার ক্ষতি করবে, এই লোকদেরকে আমরা দলে রাখতে যাতে না রাখা যায় ব্যবস্থা নিই। তারপর আমরা 100% পারি না, আমরা 80% চেষ্টা করি যাতে সফলভাবে চলার জন্য। এবং আমার দলের লোক যদি বিপদে পড়ে, আমরা নিজেরা টাকা তুলে তাকে আর্থিক সহযোগিতা করি, কিন্তু কোনো দোকানপাট, ব্যবসা বাণিজ্য কোনো প্রতিষ্ঠানে যায় না। আমাদের নামে চাঁদাবাজের কোনো মামলা নেই, কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডের আমাদের স্পেসিফিক কোনো মামলা নেই। আমাদের মামলা হলো ফ্যাসিস্টের মামলা। আমার সভাপতি লিটন আনন্দের নামে প্রায় 70টা মামলা, আমার বিরুদ্ধে প্রায় 2 ডজনের কাছাকাছি মামলা। এই অবস্থায় আছি। তবে আল্লাহ যতদিন বেঁচে থাকবেন ততদিন মানুষের জন্য সেবা করে একজন মুসলমান হিসেবে যাতে মৃত্যুবরণ করতে পারি, সেটাই আমার আশা। একটু নির্বাচন প্রসঙ্গে আসি। বর্তমানে ময়মনসিংহের ধানি শীষ প্রার্থী আবহাওয়া পাকন্দ, তার সম্পর্কে আমি জানতে চাই যে আবহাওয়া পাকন্দকে আপনি কতদিন ধরে চিনেন, তিনি মানুষ হিসেবে কেমন? আসলে আবহাওয়া বাকন্দের আমরা চিনি প্রায় 87 থেকে 88 পর্যন্ত, তাকে আমরা চিনি। ছাত্র দলের নেতৃত্ব ছিলেন আনন্দমোহন কলেজে, জেলা ছাত্র দলের লিডারশিপের দায়িত্বে ছিলেন, উনি জেলা প্রেসিডেন্ট ছিলেন, কনভেনার ছিলেন। উনি যখন জেলা ছাত্র দলের নেতৃত্ব ছিলেন 1991 সালে আমাদেরকে একটা শহর কমিটি দিচ্ছিল 21 সদস্য। এই 21 সদস্য শহর কমিটি আমি একটা মেম্বার ছিলাম 91 সালে। তখন থেকে তার কাছাকাছি গেছি। ওয়াবাকুন্দার যে গুণ, উনি মানুষের কাছ থেকে হাওলাত নেন না, মানুষের দোকানে বাকি খান না, মানুষের সঠিক পরামর্শ দেন, মিথ্যা আশ্বাস দেন না ওয়াবাকুন্দ। দ্বিতীয় কথা, কেউর কাছ থেকে চাঁদাবাজি করেন না এবং উনি ব্যক্তিগতভাবে কোনো নেশার সাথে জড়িত না, সিগারেট খান না, পান খান না। উনি মাদকের বিরুদ্ধে ময়মনসিংহে জিহাদ ঘোষণা করছেন, সন্ত্রাস চাঁদাবাজের বিরুদ্ধে উনি জিহাদ ঘোষণা করছেন। এবং ওনার কথা হলো একটাই, আমার কোনো চাওয়া পাওয়া নাই, দল আমাকে অনেক সম্মান দিয়েছে। 2018 সালে নমিনেশন দিয়েছিল এবং বাংলাদেশের সর্বোচ্চ দ্বিতীয় ব্যক্তি যিনি উনি ভোট পেয়েছিলেন প্রায় 1,57,000 মতো। ওয়াবাকুন্দের কথা হলো যতদিন বেঁচে থাকবো ততদিন মানব সেবা করব আর ইসলামিক নিয়ম কানুন মেনে চলবে। মানুষ উনি যখন নমিনেশন পাইছেন, আপনারা খেয়াল করবেন অনেকে মিষ্টি বিতরণ করেন, অনেকে আনন্দ উল্লাস করেন। আর আবু ওয়াবাকুন্দ মানুষের একমাত্র ব্যক্তি, উনি উমরা হজ করতে গেছেন
আমাদের সৌদি আরবে আল্লাহ পবিত্র জায়গা মক্কাতে এসেছেন, উমরা হজ করে এসে উনি নির্বাচন শুরু করছেন, একজন নামাজি ব্যক্তি। এবং আবু ওয়াবাকুন্দের বিরুদ্ধে এই ময়মনসিংহে কোনো লোক এই 4 যুগে বলতে পারবে না যে 40, 45, 48 বছরে যে ওয়াবাকুন্দ একটা চাঁদাবাজি করছে, ওয়াবাকুন্দ এক লোকের জমি দখল করছে। ওয়াবাকুন্দ হলো পরীক্ষিত ব্যক্তিত্ব, কারণ হলো উনি সৎ ব্যক্তিত্ব। ওনার বিলাসবহুল গাড়ি নাই, ওনার বিলাসবহুল বাড়ি নাই। উনি কিন্তু একজন প্রথম শ্রেণীর ঠিকাদার ছিলেন। দল যখন ক্ষমতায় ছিল, দলের সমস্ত লোকদের বিচারিয়া গুছাই দিয়ে উনি আমেরিকায় চলে গেছেন। আবার দল যখন দুর্দিন আবারও আগে বাংলাদেশে এই দলের হাল ধরেছেন, এবং বিগত আন্দোলন সংগ্রামে উনি কারাগারে গেছেন। এবং বাংলাদেশের মধ্যে প্রথম ময়মনসিংহে খালেদা জিয়ার যখন বাড়ি ভাঙা হয়, প্রথম প্রতিবাদ মিছিল হয় এই ময়মনসিংহে, এবং পুলিশ সেদিন সরাসরি গুলি করেছিল আমাদেরকে, আমরা পালিয়ে জীবন বাঁচিয়েছি। তাই ওয়াবাগঞ্জের ব্যাপারে বলতে গেলে অনেক কথা বলা যায়। উনি একজন কিরামতি লোক, খেলোয়াড়, সংস্কৃতিমূলক লোক, উনি একজন ধার্মিক লোক। উনি মাদক, চাঁদাবাজ এগুলো সবসময় ঘৃণা চক্রে থাকে। আল্লাহ ওনার যদি দলের লোক হয় তার বিরুদ্ধে উনি ব্যবস্থা নেন। এবং ওয়াবাগঞ্জ কোনোখানে জোরপূর্বক টাকা নেয় না, কেউ কাছে আহ্লাদ নেয় না। ওয়াবাগঞ্জের ব্যাপারে বলতে গেলে অনেক সময় লাগবে। তবে আমরা আশা করি ওয়াবাগঞ্জ আগামী দিনে যদি আমাদের জনগণের ভোটে নির্বাচিত এমপি হয়, উনি প্রথম 55 বছরের মধ্যে সবচেয়ে ডেভেলপমেন্ট কাজ করবে ময়মনসিংহে, এবং মডেল ময়মনসিংহের শহরকে রূপান্তরিত করবে। সিটি কর্পোরেশন হচ্ছে আমাদের 33টি ওয়ার্ড এবং 11টি ইউনিয়ন, এই নিয়ে আমরা সদর আসন, এবং উনি একটা মডেল শহরে পরিণত করবেন এবং শিক্ষানগরীতে পরিণত করবেন। উনি যাতে আমাদের ছেলেরা খেলাধুলায় মনোযোগী হয়, মাঠে যান, এই ব্যাপারে ব্যবস্থা নেবেন, এবং ছেলেরা মেয়েরা নির্বিঘ্নে শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারে সেই ব্যবস্থা করবেন। শিক্ষাকে যাতে আরো সহজলভ্য করে যায় এই ব্যাপারে উনি প্রয়োজনীয় ব্যবস্থা করবেন। স্কুল, মাদ্রাসা, রাস্তাঘাট, ড্রেন, হ্যাঁ, এগুলি উন্নয়নের জন্য উনি অগ্রগণী ভূমিকা পালন করবেন। তো আমরা জানি যে একজন নির্বাচিত জনপ্রতিনিধি তার দায়িত্ব অনেক বিশাল, অনেক ব্যাপক, যেটা তার একা পক্ষে পালন করা সম্ভব না। এখন আপনি এবং আপনার সংগঠন কৃষক দল তার আপনার নির্বাচিত হয়ে এমপি হিসেবে আমাদের মাঝে যখন আসবেন, তার দায়িত্ব পালন আপনার কতটুকু সহযোগিতা করতে পারে? আমাদের যে আশা যে আবু ওয়াবাগঞ্জ এমপি হয়, এবং আমার যে কৃষক দলের প্রেসিডেন্ট কৃষিবিদ হাসান জাবির তুহিন ভাই, উনি ওর সত্যিকারের কৃষিবিদ, হ্যাঁ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র। ওনাকে যদি যে পরিশ্রম করছে কৃষকের কথা বলেন, আমাদের দল যদি জনগণের ভোটে নির্বাচিত হয় এবং যে ক্ষমতায় যায়, যদি উনি মন্ত্রী হন, তাহলে আমরা নদীর ওই পারে আবু ওয়াবাগঞ্জের নেতৃত্বে কোল্ড স্টোরেজ করবো, যাতে টমেটো আমরা রেখে দিতে পারি। হ্যাঁ, যখন টমেটো থাকবে না সেগুলো আমরা বিক্রি করতে পারি। কাঁচামরিচ উৎপাদন হয় ওইখানে, একটা পর্যায়ে দাম খুব কম হয়, আমরা রেখে দিব যাতে কৃষক একটা ন্যায্য মূল্য পায়। আমরা কোল্ড স্টোরেজের একটা ব্যবস্থা করবো। ওয়াবাগঞ্জ নেতৃত্বে নদীর ওই পারে যে হাসপাতালগুলি আছে, এই হাসপাতালগুলি আমরা সচল করবো। ওয়াবাগঞ্জের নেতৃত্বে আমরা একটা পুলিশ ফাঁড়ি যাতে চলনচল স্থাপন করে দেয় ব্যবস্থা নিব। আমরা ব্রহ্মপুত্র নদীর উপরে যাতে আরো ব্রিজ তৈরি করা যায় সে ব্যাপারে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা ওয়াবাগঞ্জের নেতৃত্বে আমরা যাতে কাজ করে যাব। আপনি বর্তমানে ময়মনসিংহ 4 আসনের যে ভোটার এবং বিশেষ করে নবীন ভোটার, তাদের প্রতি আপনার বক্তব্য কি? আমাদের বক্তব্যটা হলো একটাই, তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক। 17 বছর ধরে যারা ভোট দিতে পারছে না, একমাত্র দল বিএনপি, এই তরুণ ভোটারদের জন্য আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব, এই স্লোগানটিকে রাখে বিএনপি একমাত্র দল আন্দোলন সংগ্রাম করছে মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য। আমরা মামলা খেয়েছি, জেল কেটেছি, খুনের শিকার হয়েছি, গুমের শিকার হয়েছি। আর কোন দল ভোটের অধিকারের জন্য বিএনপির মতো আন্দোলন সংগ্রাম করে নাই। সুতরাং তরুণরা প্রথম ভোট পাওয়ার অধিকারের জন্য বিএনপি রক্ত দিয়েছে, গুম খুনের শিকার হয়েছে। সুতরাং বিএনপি শিক্ষার জন্য সর্বোচ্চ কাজ করেছে। আমাদের বিএনপির 4% মরহুমা বেগম খালেদা জিয়া মেয়েদের নারী শিক্ষার জন্য ডিগ্রি পর্যন্ত ফ্রি করে দিয়েছে। আমরা নজরুল ইউনিভার্সিটি বিএনপি
এই ময়মনসিংহে 30 সালে নজরুল ইউনিভার্সিটি আমরাই প্রথম ভিত্তি স্থাপন করে কার্যক্রম চালু করেছি। সুতরাং শিক্ষার জন্য আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি, ছাত্ররা যাতে শিক্ষা যায় এই ব্যাপারে আমরা দল কাজ করছে। সুতরাং তরুণ ভোটাররা বিএনপি ছাড়া বিকল্প কাউকে চিন্তা করবে বলে আমার মনে হয় না। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আমাদের সামনে উপস্থিত আছেন তরুণ দল ময়মনসিংহ মহানগর এর সংগ্রামী সভাপতি মীর আব্দুর রহিম। তো আপনার কাছে আমার প্রশ্ন, আপনি নাজিমউদ্দিন ভাইকে তার সংগ্রাম, তার ব্যক্তিগত জীবন সম্পর্কে জানেন, এটা আপনি কিভাবে মূল্যায়ন করবেন, কতটুকু জানেন? নাজিমউদ্দিন ভাই একজন সাংগঠনিক লোক। সে দীর্ঘদিন যাবৎ ছাত্র রাজনীতি থেকে শুরু করে যুবদল, ছাত্রদল যুবদল থেকে শুরু করে কৃষক দলে আসা করতেছে, তাঁতি দলও করেছে এক সময় এই পর্যন্ত। আমি তার সাথে রাজনীতি চলাকালে আমি প্রথমে কৃষক দলের সদস্য, আমি তারই সদস্য, ঠিক আছে। কৃষক দল সদস্য থেকে সে আমার রাজনৈতিক গুরু। এই হিসাবে তার সাথে আমার যে কয়েকদিনই যে কয়েক বছর মানে সম্পর্ক হয়েছে, এর মাঝে আমি তার মাঝে মাত্র নেতৃত্বের যে একটি গুণ সেটি বিশেষভাবে লক্ষ্য করেছি। সে নেতা কর্মীদেরকে খুব পছন্দ করেন, খুব ভালোবাসেন, প্রত্যেকের খোঁজ খবর নেন। তিনি দিনকে দিন রাতকে রাত পরিশ্রম করতে পারেন, অক্লান্ত পরিশ্রম করেন উনি দলের জন্য। এবং জনাব নাজিমউদ্দিন খান ভাইয়ের মতো নেতা সারা বাংলাদেশে প্রত্যেকটি ঘরে ঘরে জন্ম হোক, আর সর্বাঙ্গীন সাফল্য কামনা করি।